বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। প্রাইমেক্স এডুকেশনের পক্ষ থেকে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজকে তোমাদের জন্য সপ্তম শ্রেণীর কাবুলিওয়ালা নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে প্রাথমিক পর্যায়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমি কবি পরিচিতি আলোচনা করছি। তো আমাদের আজকের পঠিত যে গল্পটি সেটি হচ্ছে কাবুলিওয়ালা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতিটি আমরা এভাবে শুরু করছি। আমরা প্রথমে জন্মসাল দিয়ে শুরু করছি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন, এখানে আমরা দুটো ক্যাটাগরি জানবো। একটা হচ্ছে খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরেজি সাল হিসেবে, আরেকটি বঙ্গাব্দ অর্থাৎ বাংলা সাল হিসেবে আমরা জানার চেষ্টা করব। তো শুরুতেই রয়েছে জন্মসাল 7ই মে 1861 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1861 হচ্ছে ইংরেজি সাল, আর 25শে বৈশাখ অর্থাৎ বাংলা সাল 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। আর তিনি বিখ্যাত কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তার পরিবার বা বংশ হচ্ছে, আলাদা করে যদি আমরা বলি, ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। শিক্ষা জীবন বলতে গেলে এখানে তিনি প্রাতিষ্ঠানিকভাবে কোনো শিক্ষা তেমনভাবে অর্জন করেননি, তবে 17 বছর বয়সে জানা যায় তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত গিয়েছিলেন এবং সেখান থেকে তার শিক্ষা জীবন অসমাপ্ত রেখেই তাকে আবার দেশে ফিরতে হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে তোমরা এখানে একটু দেখতে পাচ্ছ, এখানে নোবেল বিজয়ের কথা লেখা হয়েছে। অর্থাৎ এখানে আমাদের কাবুলিওয়ালা থেকে কবি পরিচিতি থেকে সবচেয়ে যে প্রশ্নটা তোমাদের কাছে বেশিবার আসবে কিংবা পরীক্ষায় তোমরা যে প্রশ্নের বেশি সম্মুখীন হবে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান এবং কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। তো এখানে দেখো, আমরা দুটো ক্যাটাগরিতে উত্তরটা করতে পারবো। একটি হচ্ছে নোবেল বিজয় হচ্ছে 1913 সাল ছিল, তো সেটা অবশ্যই সাহিত্যের জন্য তিনি পেয়েছিলেন। বলা হয় যে এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যেই তিনি নোবেল পুরস্কার অর্জন করেছিলেন এবং গীতাঞ্জলি নামক কাব্যগ্রন্থের জন্য এশীয়দের মধ্যে সর্বপ্রথম তিনি সাহিত্যে অসামান্য অবদানের জন্য নোবেল পুরস্কারটি পেয়েছিলেন। সালটি ছিল 1913 সাল। শিক্ষার্থীরা, যদি এখানে একটু খেয়াল করো, এখানে আরো কিছু বিষয় তোমাদের বোঝানোর জন্য লেখা হয়েছে। অনন্য সাধারণ প্রতিভা, অর্থাৎ আমাদের কবি পরিচিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য সাধারণ কিছু প্রতিভার কথা বলা আছে, অর্থাৎ তিনি আসলে কোন কোন বিষয়ে বিশেষ পারদর্শিতা তার ছিল। তো এখানে একটু খেয়াল করো, তিনি একাধারে ছিলেন সাহিত্যিক, ছিলেন চিন্তাবিদ, শিক্ষাবিদ ছিলেন, সুরকার ছিলেন অর্থাৎ গানের সুর দিয়েছিলেন, গীতিকার অর্থাৎ গান রচনা করেছিলেন, নাট্যকার অর্থাৎ নাটক রচনা করেছিলেন, নাট্য প্রযোজক অর্থাৎ নাটক কিভাবে তৈরি করা হবে সেটা তিনি নির্দেশনা দিয়েছিলেন, পরবর্তীতে অভিনেতা এবং একাধারে তিনি চিত্রশিল্পীও ছিলেন। এগুলো ছিল তার অনন্য সাধারণ বা অসাধারণ তার প্রতিভা। অর্থাৎ আমরা এই দৃষ্টিকোণ থেকে বলতে পারি সাহিত্যের সর্বশাখায় তার অসামান্য অবদান ছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আরেকটু খেয়াল করো, অর্থাৎ আমাদের যে জাতীয় সঙ্গীতটি রয়েছে আমার সোনার বাংলা, এই গানটির রচয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই। আরেকটু যদি খেয়াল করো, অসামান্য অবদান অর্থাৎ সাহিত্যের কোন কোন শাখায় তার ব্যাপক পদচারণা ছিল। কাব্য অর্থাৎ কবিতার জন্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং বিশেষত সঙ্গীত। অর্থাৎ আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে এক নামে বা একটা শব্দে কিসের জন্য জেনে থাকি, তিনি অসংখ্য গান রচনা করেছিলেন। তার সমস্ত রচনাকৃত গানগুলো কিন্তু বেশিরভাগ গীতাঞ্জলি কাব্যতেই কিন্তু সমাদৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করবে, এখানে সংগঠক পর্যায়ে আমি একটি কথা লিখেছি, অর্থাৎ তিনি কোন কোন সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শান্তিনিকেতন এবং বিশ্বভারতী নামে আলাদা আলাদা দুটো প্রতিষ্ঠান সংগঠন করেছিলেন এবং পরিচালকও ছিলেন। একটু খেয়াল করো, সংকলন গ্রন্থ অর্থাৎ তিনি কোন গ্রন্থটি সংকলন করেছেন। এখানে লেখা আছে ছোটদের জন্য তার লেখা বিভিন্ন রচনা সংকলন হয়েছে কৈশোরক নামক কাব্যগ্রন্থে। আচ্ছা শিক্ষার্থীরা, একটু যদি খেয়াল করো, আরেকটি প্রশ্ন আমাদের বেশি আসে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল আমরা জেনেছি, তার বংশ পরিচয় সম্পর্কে জেনেছি, তার অসামান্য কৃতিত্ব সম্পর্কে জেনেছি এবং সর্বশেষ আমরা যে বিষয়টি জানবো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সেটা হচ্ছে তার মৃত্যুসাল। মৃত্যুসালটি আমরা একটু দেখে নেব। মৃত্যুসালটাও কিন্তু ঠিক একইভাবে আমাদের খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দ দুটো আমরা আলাদা আলাদা অংশে আমরা জেনে নেব। তো শুরুতেই রয়েছে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দ, অর্থাৎ এটা অবশ্যই ইংরেজি সাল, এবং পরবর্তীতে তোমরা দেখতে পাবে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ, এটা অবশ্যই বাংলা সাল। তো এখানে কিন্তু আমাদের পরীক্ষার যে এমসিকিউ প্রশ্নগুলো হয় এগুলো সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বা কাজী নজরুল ইসলাম সম্পর্কে যদি তোমরা দেখো তাহলে কিন্তু আসলে আমাদের খ্রিস্টাব্দটাও মনে রাখতে হবে, আর পারতপক্ষে যদি সম্ভব হয় আমাদের বঙ্গাব্দটিও মনে রাখতে হবে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কাবুলিওয়ালা গল্পটি পড়ে বোঝার চেষ্টা করব। তো আমরা আমাদের পাঠ্য বইয়ে চলে যাচ্ছি, সরাসরি পাঠ্য বইয়ের যে লেখা অংশটা যেখান থেকে আছে আমি সেখান থেকে পড়ছি এবং বোঝানোর চেষ্টা করছি। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি একদণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না।
অর্থাৎ এখানে যিনি গল্পকথক তিনি তার নিজস্ব ব্যক্তিজীবন সম্পর্কে বলছেন এবং তার মেয়ে সম্পর্কে বলছেন যে তার 5 বছরের বয়সী যে মেয়েটির নাম অবশ্যই মিনি, সে এক মুহূর্ত কথা না বলে থাকতে পারে না, এরকম বলা হয়েছে। সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল, সে কিচ্ছু জানে না। না, অর্থাৎ এখানে বলা হয়েছে যে সকালবেলা যখনই আমি উপন্যাসের 17 নম্বর পরিচ্ছেদটি পড়ছি তখনই আমার মেয়ে এসে রামদয়াল দারোয়ান নামক একজন ব্যক্তি, সে আসলে কাককে কৌয়া বলছিল, অর্থাৎ তার আঞ্চলিক ভাষায় কাককে কৌয়া বলে ডাকছিল, এই বিষয়টি আসলে আমাকে জানাচ্ছে। সে আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের 2 হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আগডুম বাগডুম খেলাটি আসলে 4-5 বছরের বাচ্চাদের জন্যই আসলে খেলা, আমরা ছোটবেলা সবাই কিন্তু আসলে এই খেলাগুলোই খেলেছিলাম। তো সে যেহেতু 5 বছর বয়স, তো সেই খেলাটি খেলছে। তো আমরা পরবর্তী অংশটি দেখব। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। অর্থাৎ কাবুলিওয়ালা অর্থাৎ কাবুলের যে অধিবাসী একজন ব্যক্তি, যারা কিনা আফগানিস্তানের রাজধানী কাবুলে বসবাস করে এবং ব্যবসা বাণিজ্যের জন্য তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটে বেড়ায়। তো এখানে আসলে কলকাতায় একজন কাবুলিওয়ালার আগমন হয় এবং সেখানে মিনির সাথে তার পরিচিতি হয়। আমরা আমাদের পাঠ্য বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। ময়লা ঢিলা কাপড় পরা, মাথায় পাগড়ি, ঝুলি ঘাড়ে, হাতে গোটা 2-4 আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত, তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। এখানে তোমরা যদি একটু খেয়াল করো, এখানে কন্যারত্ন ব্যবহার করা হয়েছে। সাধারণত আমরা আমাদের মেয়ে শিশুকে খুবই আদর করে কিন্তু আসলে কন্যারত্ন বলে থাকি। তো এমন একজন ব্যক্তি যে কিনা এখানে বলা হয়েছে যে ময়লা ঢিলা কাপড় পরা, মাথায় পাগড়ি পরা, তারপরে হচ্ছে ঝুলি ঘাড়ে, এরকম একজন খুব লম্বা চওড়া ব্যক্তি। তো তিনি যখন হেঁটে যাচ্ছিলেন তখনই আসলে আমাদের গল্পকথকের মেয়ে তাকে ডাকাডাকি করতে শুরু করে দিল বা ডাকতে আরম্ভ করে দিল। মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো 2-4টে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে। অর্থাৎ এই অংশটাতে বলা হয়েছে কাবুলিওয়ালাকে যখন ডাকা হলো এবং সে যখন প্রতি উত্তরে বলল যে আসছি বা আসছি এখনই, তো সে আসলে সে কাবুলিওয়ালার কণ্ঠ শুনে সে আসলে বাড়ির ভেতরে চলে গেল। এখানে অন্তঃপুর শব্দটি বলতে গেলে বাড়ির ভেতরে চলে যাওয়ার কথা বলা হয়েছে এবং মিনি মনে করতো যে কাবুলিওয়ালার যে বড় ঝোলাটা রয়েছে বা ঝুলিটা রয়েছে, সেই ঝুলিতে হয়তো তার মতো আরো 2-4 জন কন্যা সন্তান বা মানব শিশুকে হয়তো পাওয়া যাবে। আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায়ে তাহাকে অন্তঃপুর হইতে ডাকিয়া আনিলাম। অর্থাৎ সে যে ঘরের ভেতরে চলে গিয়েছিল সেখান থেকে আসলে মিনির বাবা তাকে ডেকে নিয়ে আসলো। সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। কাবুলি ঝুলির মধ্য হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেলে সে কিছুতেই লইল না। দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল। প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল, অর্থাৎ কাবুলিওয়ালার সাথে মিনির যে প্রথম পরিচয়টা ছিল সেটা আসলে কিছুটা এরকম ছিল যে তার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল এবং এমনিতে অপরিচিত একজন ব্যক্তি যখন তাকে কিসমিস বা বিভিন্ন মজাদার খাবার সম্পর্কে যখন দেওয়ার জন্য চেষ্টা করছে, মজাদার খাবার যখন দেওয়ার চেষ্টা করছে, তাতে করে সে কিন্তু কিছুটা ভয়ই পেল। এতে করে আমাদের গল্পকথক অর্থাৎ মিনির বাবা তার ভয়টা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চের উপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত ব্যক্ত করিতেছে। অর্থাৎ এখানে কিছুদিন পরে আমাদের গল্পকথক যখন দেখলেন যে তার মেয়ে এবং কাবুলিওয়ালা একসাথে বসে আসলে কথা বলছে এবং মনের ভাব বিনিময় করছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ। অর্থাৎ এমত অবস্থায় দেখা গেল মিনির সাথে সেই কাবুলিওয়ালার যে সম্পর্কটা, এটা কিন্তু আসলে খুবই সুন্দর। এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটু খেয়াল করো, এখানে কিন্তু একজন বাবার সাথে তার সন্তানের অর্থাৎ বাবার সাথে মেয়ের যে ভালোবাসাটা সেটাই কিন্তু এখানে প্রধানভাবে প্রতীয়মান হয়েছে, অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে।
বাবার সাথে কন্যা সন্তানের যে আন্তরিকতা, যে ভালোবাসা, এটা কিন্তু তোমরা সবসময় একই রকম পাবে। পরবর্তী অংশটা যদি একটু খেয়াল করো, সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে, ইতোমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। অর্থাৎ এটা যে তার সাথে দ্বিতীয় সাক্ষাৎ বা তৃতীয় সাক্ষাৎ এরকম নয়, তাদের সাথে আসলে অনেকদিন ধরেই পরিচিত হয়েছে, তাদের সাথে আসলে অনেকদিন ধরেই পরিচয় হয়েছে এবং তাদের সাথে প্রায়ই সাক্ষাতে আছে। দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা, রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞেস করিত, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা, তোমার ও ঝুলির ভেতর কি? আচ্ছা, এখানে আমরা একটু জেনে নেব যে এখন কিন্তু আমরা কাবুলিওয়ালার নামটা কিন্তু জেনে গিয়েছি। কাবুলিওয়ালার নাম ছিল রহমত। সে যখনই রহমতকে দেখতো তখনই সে জিজ্ঞেস করতো, কাবুলিওয়ালা তোমার ঝুড়ির মধ্যে কি আছে? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত, হতি। অর্থাৎ এখানে বলা যাচ্ছে বা অর্থাৎ এখানে বলা হচ্ছে কাবুলিওয়ালা খুব ঠাট্টা করে বলতো যে আমার ঝুলির ভেতরে হাতি আছে। উহাদের মধ্যে আরো একটা কথা প্রচলিত ছিল। রহমত মিনিকে বলিত, খোকি তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না। অর্থাৎ এখানে দেখো খোকি যে শব্দটি বলা হয়েছে, এখানে খোকি কিন্তু আসলে আমাদের যে খুকি বলা হয় বা বাচ্চা মেয়ে ডাকা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, সেটারই একটা বিকৃত রূপ কিন্তু এখানে উচ্চারণ করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে খুকি তুমি কি কখনো শ্বশুর বাড়ি যাবে না। এভাবে আসলে কাবুলিওয়ালা মিনির সাথে কথা বলার চেষ্টা করত। কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ। সে উল্টাইয়া জিজ্ঞাসা করিত, তুমি শ্বশুর বাড়ি যাবে? অর্থাৎ মিনি আসলে প্রতি উত্তরে বলতো যে তুমি কি শ্বশুর বাড়ি যাবে? রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করিয়া বলিত, আমি শ্বশুরকে মারবে। শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত। অর্থাৎ কাবুলিওয়ালা যখন বলতো যে আমি আমার শ্বশুরকে মারবো, তখন এই কথা শুনে মিনি খুব মজা পেত এবং শ্বশুরের আসলে মারার পরে কি হবে সে বিষয়টা ভেবে কিন্তু সে আসলে মনে মনে হাসতো। মিনির মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক। রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না। তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন। অর্থাৎ এখানে মিনির মায়ের কথা বলা হচ্ছে। আমরা কিন্তু জানি যে আমাদের গল্প কথা কিন্তু মিনির বাবা নিজেই। তো তিনি বলছেন যে মিনির মা আসলে মিনিকে নিয়ে সবসময় সন্দেহ করতেন এবং চিন্তাগ্রস্ত থাকতেন যে আসলে বাইরের একজন অপরিচিত ব্যক্তির সাথে মিনির পরিচিতিটা সে আসলে ভালোভাবে মেনে নিতে পারতেন না। তো যার কারণে সে একটু সন্দেহাতীতভাবে মিনির বাবার সাথে প্রায় এই বিষয়টি নিয়ে কথা বলতেন এবং তার সন্দেহের কথাগুলো জানাতেন। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। অর্থাৎ তিনি প্রতিনিয়ত সকালবেলা বসেই তিনি তার কর্তব্য কাজ সমাধা করছিলেন, অর্থাৎ অফিসে কোনো কাজ করছিলেন। এমন সময় রাস্তায় কিন্তু একটা গন্ডগোলের শব্দ শোনা গেল। আমরা 3 নম্বর পৃষ্ঠায় এসেছি। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া যাইতেছে। তাহার পশ্চাতে কৌতূহলী ছেলের দল চলিয়াছে। আমি দ্বারের বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপারটা কি। অর্থাৎ সেখান থেকে কিছু পাহারাওয়ালাকে দাঁড় করানো হলো এবং মিনির বাবা জিজ্ঞেস করলো যে আসলে বিষয়টা কি হয়েছে বা ঘটনাটা কি হয়েছে। কিয়দংশ তাহার কাছে কিয়দংশ। রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত, অর্থাৎ ধার করেছিল বা ঋণ নিয়েছিল। মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহাই লইয়া বর্ষা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। অর্থাৎ রহমত সেই ব্যক্তির কাছে জনক ব্যক্তির কাছে কিন্তু ধার নিয়েছিল এবং সেই ধারের কথা অস্বীকার করাতেই আসলে রহমতের সাথে সেই ব্যক্তির একটু গন্ডগোল লেগে গেল কিংবা একটা ঝামেলা হয়ে গেল আর কি। এমন অবস্থায় রহমত সেই ব্যক্তিটিকে আসলে ছুরি দিয়ে আঘাত করে। রহমত সে মিথ্যাবাদীর উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে। এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল। এমন সময় যেখানে গন্ডগোলের কথাটি আমরা শুনতে পাচ্ছি, এমন অবস্থায় মিনি আসলে সেই গন্ডগোলের সময় ঘর থেকে বেরিয়ে আসলো এবং কাবুলিওয়ালাকে ডাকতে শুরু করলো। রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাস্যে প্রফুল্ল হইয়া উঠিল। মিনি একেবারেই তাহাকে জিজ্ঞাসা করিল, তুমি শ্বশুরবাড়ি যাবে? অর্থাৎ যেহেতু তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বা হাজতে নিয়ে যাওয়া হচ্ছে, এমন সময় মিনি এই ঘটনাটি দেখে হয়তো ভাবলো যে সে হয়তো তার শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। রহমত হাসিয়া কহিল,
সেখানেই যাচ্ছি। অর্থাৎ রহমত হেসে বলল যে হ্যাঁ, আমি সেখানেই যাচ্ছি। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বছর রহমতের কারাদণ্ড হইল। তাহার কথা এক প্রকার ভুলিয়া গেলাম। কত বছর কাটিয়া গেল, আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে। আজ আমার মিনির বিবাহ। অর্থাৎ এমন করে অনেক বছর পার হয়ে গেল এবং আমরা গল্পকথক আমাদের সর্বশেষ যে দিনের সন্ধানটি দিচ্ছেন বা সর্বশেষ দিনের যে কথাটি বলছেন সেটা হচ্ছে আজকে মিনির বিয়ের দিন। আমি আমার লিখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি, এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না। তাহার সে ঝুলি নাই, তাহার সে লম্বা চুল নাই, তাহার শরীরের পূর্বের মতো সে তেজ নাই। অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম। অর্থাৎ আগে রহমতের যে বেশভূষা বা যেই পোশাক পরিচ্ছদের কথা বলা হয়েছে, এখন কিন্তু সেরকম কিছুই নেই। পরবর্তীতে সে তার হাসি দেখে আসলে রহমতকে চিনেছিল। কহিলাম, কিরে রহমত, কবে আসিলি? অর্থাৎ আমি তাকে প্রশ্ন করে জিজ্ঞেস করলাম যে কিরে রহমত, তুই কবে এসেছিস? সে কহিল, কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি। আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এ লোকটা এখান থেকে গেলেই ভালো হয়। অর্থাৎ রহমত বলছে যে আমি গতকাল সন্ধ্যার সময় আসলে থানা থেকে ছাড়া পেয়েছি। আর মিনির বাবার এমনিতেই উৎকণ্ঠা রয়েছে, তো সে চাচ্ছেন না যে মিনির বিয়ের দিন মিনির সাথে কাবুলিওয়ালার আবার পরিচয় হোক কিংবা আবার দেখা হোক। আমি তাহাকে কহিলাম, আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে, আমি কিছু ব্যস্ত আছি, তুমি আজ যাও। কথাটা শুনিয়াই সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। অবশেষে দরজার কাছে গিয়া একটু ইতস্তত করিয়া কহিল, খোকিকে একবার দেখিতে পাইব না? অর্থাৎ সে চলে যাওয়ার উপক্রম হলো, এমন সময় সে ফিরে এসে বলল যে খোকিকে অর্থাৎ মিনিকে সে একবার দেখতে চাচ্ছে। আমি কহিলাম, আজ বাড়িতে কাজ আছে, আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না। সে যেন কিছু ক্ষুণ্ণ হইল, ক্ষুব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল, তারপরে বাবু সেলাম বলিয়া দ্বারের বাহির হইয়া গেল। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সে আসলে অপেক্ষা করতে চাইল না এবং বাবু সালাম অর্থাৎ চলে যাচ্ছি তাকে সালাম বিনিময় করে তার সাথে সম্ভাষণ বিনিময় করে সে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। আমার মনে কেমন একটু ব্যথা বোধ হইল, মনে করিতেছি তাহাকে ফিরাইয়া ডাকিব। এমনি সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছে। এমন সময় দেখা গেল যে রহমত নিজেই পেছন ফিরে চলে আসছে। কাছে আসিয়া কহিল, এই আঙুর এবং কিঞ্চিত কিসমিস বাদাম খোকির জন্য আনিয়াছিলাম, তাহাকে দিবেন। আমি সেগুলি লইয়া দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল, কহিল, আপনার বহুত দয়া, আমার চিরকাল স্মরণ থাকিবে, আমাকে টাকা পয়সা দিবেন না। বাবু, তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে। অর্থাৎ এখানে কিসমিস বা আঙুর বা যে কোনো একটি উপহার সে মিনিকে দেওয়ার জন্য মিনির বাবার কাছে দিল। মিনির বাবা যখনই তাকে টাকা দেওয়ার জন্য বা পয়সা দেওয়ার জন্য এগিয়ে আসলো, তখনই বলল যে না, আপনার আমার উপর অনেক দয়া আছে এবং আপনি কখনোই আমাকে টাকা পয়সা দিবেন না। আপনার যেমন একটি মেয়ে আছে, ঠিক সেই বয়সী আমারও দেশে একটি মেয়ে আছে। আমি তাহার মুখখানি স্মরণ করিয়া তোমার খোকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি। আমি তো সওদা করিতে আসি না। এই যে এখানে যে অংশটি বলা হয়েছে যে আমি তো সওদা করিতে আসি না, অর্থাৎ এখানে একজন বাবার সাথে মেয়ের ভালোবাসার কথা এখানে বলা আছে। এখানে যে ভালোবাসা কোনো টাকা পয়সা কিংবা কোনো দেশকাল পাত্র মানে না। তো এখানে মিনি নামক যে মেয়েটি, অর্থাৎ এখানে যাকে খোকি বলা হচ্ছে কিংবা ফুকু বলা হচ্ছে, তার জন্য রহমতের যে ভালোবাসাটা সেটাই কিন্তু এখানে মুখ্য বিষয়। এখানে কিন্তু আসলে উপহারের বিনিময়ে কোনো টাকা পয়সা আসলে রহমত নিবে না, এই বিষয়টাই বলা হয়েছে। এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভেতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরা ময়লা কাগজ বাহির করিল। বহু সযত্নে ভাঁজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের উপর মেলিয়া ধরিল। দেখিলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ, ফটোগ্রাফ নহে, তেলের ছবি নহে। হাতে খানিকটা ভূষা মাখাইয়া কাগজের উপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে। কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মেওয়া বেচিতে আসে। অর্থাৎ তার মেয়ে যখন ছোট ছিল তখন সেই ছোট মেয়ের হাতের একটি ছাপ সে তার বুক পকেটে করে নিয়ে আসে এবং কলকাতার রাস্তায় বিভিন্ন রকম পণ্যদ্রব্য বিক্রি করে থাকে। দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল। সেই হস্তচিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল। আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তঃপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম। অন্তঃপুর হইতে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল, কিন্তু আমি কিছুতেই কর্ণপাত করিলাম না।
রাঙাচেলি পরা কপালে চন্দন আঁকা বধূবেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো আজ হচ্ছে মিনির বিয়ের দিন এবং তাকে কনে সাজে বা বধূ বেশে তাকে সাজানো হয়েছে। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থতমত খাইয়া গেল, তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, খোকি তুমি শ্বশুর বাড়ি যাবিস? অর্থাৎ এখানে বলা হয়েছে যে যেহেতু বহু বছর পরে মিনির সাথে রহমতের দেখা হয়েছে, তো এমত অবস্থায় সে আর আগের কথাগুলো স্মৃতিচারণ করতে পারছে না। তো যার কারণে সে যেহেতু বধূ বেশে আছে, তাকে এই কারণে বলা হয়েছে যে তুমি কি আজকে শ্বশুর বাড়ি যাবে? কাবুলিওয়ালার সহিত মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল, আমার সেই দিনের কথা মনে পড়িল। মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল। মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতোমধ্যে এইরূপ বড় হইয়াছে। আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। অর্থাৎ এখানে বলা হয়েছে মিনির বাবা কাবুলিওয়ালাকে তার দেশে ফিরে যাওয়ার জন্য আহ্বান করলো। আর আমাদের গল্পটি কিন্তু আসলে এখানে সংক্ষিপ্ত করে এবং পরিমার্জিত আকারে আমাদের পাঠ্য বইতে উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী অংশে এখানে দেখো তোমাদের জন্য দরকারি কিছু শব্দার্থ এবং টিকা রয়েছে। একটু যদি খেয়াল করো, এখানে দারোয়ান শব্দের অর্থ বলা হয়েছে দারোয়ান শব্দের উচ্চারণ ভেদ। কাবুল শব্দের অর্থ আফগানিস্তানের রাজধানী। আমরা যেহেতু কাবুলিওয়ালা বলছি, তো আফগানিস্তানের বসবাসকারী বা অধিবাসী যে সমস্ত ব্যক্তি রয়েছেন তাদেরকে কিন্তু আসলে কাবুলিওয়ালা বলা হয়। যেমন পরবর্তী অংশটাতে তোমরা দেখতেই পাচ্ছ। দণ্ড শব্দের অর্থ মুহূর্ত। নবেল শব্দের অর্থ উপন্যাস। সপ্তদশ অর্থ 17। পরিচ্ছেদ অধ্যায়ের আরেকটি নাম হচ্ছে পরিচ্ছেদ। পার্শ্ব কথার মানে হচ্ছে পাশে। কন্যা রত্ন, কন্যাকে আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ আমরা মেয়ে সন্তানকে ভালোবেসে আসলে কন্যা রত্ন বলে থাকি। ভাবোদয়, ভাবের উদয়, মনে চিন্তা বা ভাবনা জাগা। অর্থাৎ যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা, বিভিন্ন রকম অনুভূতি জায়গাটাকেই আসলে ভাবোদয় বলা হচ্ছে। ঊর্ধ্বশ্বাসে, অতি দ্রুত বেগে, অর্থাৎ খুব জোরে। অন্তপুর, বাড়ির ভেতরের অংশ। অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা। খোবানি, বাদাম জাতীয় ফল। দুহিতা কথার মানে হচ্ছে কন্যা। এখানে কিন্তু সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্বার শব্দের অর্থ দরজা। সমীপস্থ, নিকটে অর্থাৎ কাছে। অনর্গল কথার মানে হচ্ছে অবিরাম কিংবা অনবরত অর্থাৎ একটানা। সহাস্যমুখ অর্থাৎ হাসি মুখে। পঞ্চবর্ষীয় শব্দের অর্থ হচ্ছে 5 বছর বয়সী। প্রুফশিট শব্দের অর্থ কোনো লেখা ছাপার আগে বানান, বাক্য, জ্যোতিচিহ্ন এসব সংশোধনের জন্য মুদ্রিত পত্র। মেওয়া শব্দের অর্থ হচ্ছে ডালিম, আঙ্গুর, বাদাম প্রভৃতি ফল। এই গল্পে খুকির জন্য কাবুলিওয়ালা আনা এ জাতীয় উপহার। পরবর্তী অংশে আমাদের শব্দার্থ রয়েছে খোকি। কাবুলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ। স্বভাব বিরুদ্ধ, স্বভাবের বিপরীত, অর্থাৎ যেটা আমাদের স্বভাবের সাথে আসলে যায় না। মুষ্টি আস্ফালন, জোরে মুঠি নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি। নিঃসংশয় অর্থাৎ শঙ্কাহীন। কিঞ্চিত কথার মানে হচ্ছে অল্প। ধারিত কথার মানে হচ্ছে ঋণগ্রস্ত বা ধার করেছে বা অনেক ঋণের বোঝা বয়ে চলছে এরকম। প্রফুল্ল শব্দের অর্থ আনন্দিত। লড়কি শব্দের অর্থ মেয়ে। এখানে আসলে লার্কি শব্দটাই কিন্তু অশুদ্ধভাবে উচ্চারণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, কাবুলিওয়ালা গল্পটি এতক্ষণ তোমাদের সাথে আলোচনা করা হলো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই এখানেই শেষ করছি। ধন্যবাদ।